বুটের তলায়, সেনাবাহিনীর বুটের তলায়, মানে সেটিও একটা খুব, সেই 4 জনের মৃত্যুর জন্য কারো কি শোক প্রকাশ করার কোনো প্রয়োজন ছিল না? তখনকার ঘটনায় শেখ হাসিনা তৎকালীন আওয়ামী লীগ সরকার দায়ী, এই ঘটনায় দায়ী কি? গত জুলাইয়ের সময় ছাত্ররা মারা যাচ্ছে, কেউ কিন্তু শোক প্রকাশ করছে না। এখন এনসিপির সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে। এনসিপি ছোটদের দল, ভালো, আমি ওদেরকে পছন্দ করি, কিন্তু আমি এই দলটাকে নিয়ে অনেক কিছু আশা করেছিলাম। তুমি সামনের কথা বলো, তুমি স্বপ্নের কথা বলো। তারা মানে 3 মিনিটের একটা বক্তৃতা দিতে পারবে না, যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে। না, আপনি বা আপনার মতো আর এরকম অনেক মানুষ আছেন, যখন মুজিববাদ মুর্দাবাদ স্লোগানটি হয় তখন কি আপনারা আহত হন না? হাসনাত আব্দুল্লাহ যখন শেখ হাসিনার প্রশংসা করতেন, সার্জিৎ যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুগ্ধ থুতু ছিটাইতেন, তখন আমি মাসুদ কামালকে শেখ হাসিনার সমালোচনা করতাম। আওয়ামী লীগের যে সমস্ত করাপ্ট লিডার দেশের বাইরে অবস্থান করছেন বিপুল অর্থ নিয়ে, নানাভাবে অর্থ নিয়ে বাইরে এখন তারা অবস্থান করছেন, আরামে এসে দিন কাটাতেছেন, তাদের লাভ হয়েছে। তারা ওখানে বসে গোফে তেল দিচ্ছে। এই তো আমাদের যাওয়ার সময় হলো বলে গোপালগঞ্জ থেকে প্রতিরোধের এই শুরু হইলো, সারা দেশে এটা এখন হবে, তারা এগুলো ভাবছে এবং পরস্পরের গা চুলকাচ্ছে। এই দেখছো কি আনন্দ, কি আনন্দ, ওদের লাভ হয়েছে। ওখানে বসে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আরে ভাই এখানে চুরি করে গেছে, চুরি করে, তুই কি চোর বেটা? আরে ভাই, সমুদ্রের উত্তাল ঢেউরে দড়াই না, আর তোরা কোন বাকি অংশটুকু আর বলা যাচ্ছে না আর কি। এখন বিশেষ করে এই ছেলেগুলোকে আমি পছন্দ করি, আমি ওদের জন্য আতঙ্কিত বোধ করি এই কারণে, এরা তো প্রোটেকশন ছাড়া 10 কদম যাওয়ার যোগ্যতা নাই তাদের। আজকে কথা বলবো খুব স্বাভাবিকভাবে গোপালগঞ্জের বিষয়টা নিয়ে, সেই সহিংস ঘটনা, সেখানে দায় দায়িত্ব, কারণ, প্রভাব এবং সেটা নিয়ে যে আলোচনা সমালোচনা, সেই নানান দিক নিয়ে কথা বলতে চাই। শুরুতেই যে বিষয়টি এখন আলোচনায় আসছে, যে গত বছরের জুলাই, 16 জুলাই, সেদিন আমরা আবু সাইদের সেই ঘটনাটি আমাদের এখনো আবেগতাড়িত করে আর কি। সেই যে চিত্রটা, সেই ভিডিওটা, সেটি আমরা যখন দেখি, আবার এই বছরের 16 জুলাই যা দেখলাম, সেখানেও গত বছর 6 জন নিহত হলো আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে। এবছরও দেখা গেল গোপালগঞ্জের ঘটনায় 5 জন, জানা যাচ্ছে সংখ্যাটা নাকি আরো বেশি হতে পারে, সেটি প্রকাশ করা হচ্ছে না, নিহত হলেন। এবং ওরকমই একজন গুলিবিদ্ধ তরুণ, একটা ছবি দেখলাম, গুলিবিদ্ধ তরুণ তার বুটের তলায়, সেনাবাহিনীর বুটের তলায়, মানে সেটিও একটা খুব ঘটনা। আপনার কাছে আসলে বিশ্লেষণ জানতে চাই, দুটি ঘটনা 2 বছর ঘুরতেই এই দুটি বিষয়ের মধ্যে আপনি কতটা পার্থক্য দেখতে পান? তখনকার ঘটনায় শেখ হাসিনা তৎকালীন আওয়ামী লীগ সরকার দায়ী, এই ঘটনায় দায়ী কি? না দেখেন, এটা আসলে দুই ঘটনা, দুটোর সঙ্গে আমি মিলাতে চাই না। এই কারণে ওই সময়ের ঘটনাটা ছিল একটা স্বৈরাচারী শাসকের পতনের জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থায় এমন একটা ব্যক্তি এবং ব্যক্তির কিছু সহচর চেপে ছিল, যাদের কারণে দেশের মানুষ অতিষ্ঠ ছিল, এবং সেই অতিষ্ঠ থাকার কারণে তারা ফুঁসে উঠেছিল। এবং তাদেরকে দমন করার জন্য উনি বিভিন্ন, ওনার হাতে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ছিল তার সবই বিভিন্নভাবে অনেক ক্ষেত্রে নির্বিচারে ব্যবহার করেছেন। এটা ছিল ওই বাস্তবতা। ওই বাস্তবতা অবশ্যই ন্যাক্কারজনক ছিল, আমি বলবো। বর্তমান বাস্তবতাটা একটু ভিন্ন। এটা কিন্তু পুরো দেশের সঙ্গে জড়িত নয়, একটা অঞ্চল জড়িত, একটা এলাকা জড়িত। এখন একটা এলাকা কি দেশের পার্ট না? অবশ্যই একটা দেশের পার্ট। ওই এলাকার মানুষের কি নাগরিক অধিকার নাই? সেটাও আছে। আমরা যখন বলি যে এনসিপি কেন গোপালগঞ্জে যে মিটিং করতে পারবে না, এই প্রশ্নটা কিন্তু ভ্যালিড। এনসিপি কি দেশের যে কোনো জায়গায় যেতে পারবে না? পারবে। তো গোপালগঞ্জে কেন যেতে পারবে না? যেতে দেওয়া উচিত। এখন এটা হলো একটা বিষয়, কিন্তু এর কিন্তু উল্টা দিকের কথাও আছে। সে কথা বলে আমি আসবো একটু পরে। এনসিপি একটা রাজনৈতিক দল, তাকে তো সব জায়গায় যেতে দেওয়া উচিত, এমনকি গোপালগঞ্জে যেতে। আমি এই কথাটা বলি, দেখেন আরেকটা কথা বলি আপনাকে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো এই বছর, এর আগে আওয়ামী লীগ তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয়েছিল, সরকারের উপদেষ্টারা হুঙ্কার দিয়েছেন, সরকারের প্রেস সেক্রেটারি হুঙ্কার দিয়েছেন যে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। কেন দিয়েছিলেন? তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না, তখন তো আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়নি, তখন আপনি দেননি কেন? ওটা আপনি কোন আইনে দেননি? কোন যুক্তি আছে? আওয়ামী লীগ একবার লিফলেট বিতরণে একটা কর্মসূচি নিয়েছিল, সেটাও করতে দেননি আপনি, কেন দেননি? আপনি যদি পারেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন, তখন তো নিষিদ্ধ ছিল না। কাজেই হয় কি, আমি বলি আপনাকে, সবারই নিজস্ব একটা করে অজুহাত থাকে। যে বলে না, বাঙালির হাত হলো 3টা, ডান হাত, বাম হাত আর অজুহাত।
সেই তৃতীয় হাতের ব্যবহার সবাই করে। যদি ক্ষমতায় থাকে বেশি জোরে করে, ক্ষমতায় না থাকলে আস্তে আস্তে করে, কিন্তু ব্যবহার করে। এই যে অজুহাতের অতি ব্যবহার এবং অজুহাতের রাজনৈতিক ব্যবহার, এটা আমাদের সমাজকে কিন্তু ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। আপনি দেখেন এখন আমি আজকে একটা মানে আমার নিজের আপনার যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে এই ঘটনায় লাভ হলো কার, এই ঘটনায় ক্ষতি হলো কার। আমি সবগুলো মিডিয়াতে দেখলাম, সরকারের প্রেস রিলিজ দেখলাম, আইএসপি এর প্রেস রিলিজ দেখলাম, সবাই বলতেছে তারা কিভাবে কাজ করছে, কিভাবে এটা সন্ত্রাসীরা আক্রমণ করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। তার মানে এখানে একাধিক পক্ষ ছিল। এক পক্ষ গিয়েছিল মিটিং করতে, আরেক পক্ষ ছিল সেখানে তাদের বাধা দেওয়ার জন্য। আর কি ছিল? আর ছিল পুলিশ, আর্মি, বিডিআর, আর ছিল গুলি যারা খেয়েছে তারা। এখন এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে বলেন তো? সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো যারা গুলি খেয়েছে তারা। তো তারা যেরকম, যে আপনি বলেন 5 জন মারা গেছে, আজকে দিন পর্যন্ত আমি জানি 4 জন, আমি যতটুকু জানি আর কি, পরে বাড়তে পারে, হয়তো আরো বাড়বে, অনেকে বলছে 9 জন হতে পারে, আমি জানি না। কিন্তু যে 4 জন মারা গেছে, আমি 4 জনকে ধরি, সেই 4 জনকে দেশের নাগরিক না? সেই 4 জনের মৃত্যুর জন্য কারো কি শোক প্রকাশ করার কোনো প্রয়োজন ছিল না? যিনি ক্ষমতায় আছেন উনি কি 4 জনের জন্য দুঃখ প্রকাশ করেছেন? প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন? করেননি তো। ওই 4 জনের প্রতি কোনো মূল্য নাই, ওই 4 জনের প্রতি কারো কোনো দায় দায়িত্ব নাই। দেখুন এই কাজগুলি কিন্তু ঘটেছিল হাসিনার আমলে। গত জুলাইয়ের সময় ছাত্ররা মারা যাচ্ছে, কেউ কিন্তু শোক প্রকাশ করছে না, কেউ কিন্তু সেখানে যাচ্ছে না। যেদিন নাকি আপনার এই যে আপনার কি বলে, না মেট্রো রেলের কথা বলছি আমি, ওই যেদিন নাকি রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটি সেই ছাত্রের মৃত্যু, ওখানে যখন যেতে পারতেন শেখ হাসিনা, ওখানে না জন্য গেছে মেট্রো রেলের জন্য কান্না করতে গিয়েছে। আমরা তো দেখেছি। কাজেই আমাকে একজন জিজ্ঞাসা করে, আপনি তো অনেকদিন ধরে সাংবাদিকতা করেন, বয়সও হলো, অনেক সরকার দেখলেন, পার্থক্য কি? আমি কিন্তু কোনো পার্থক্য খুঁজে পাই না। সেই এরশাদ আমল থেকে আমি গভর্নমেন্ট দেখতেছি, এরশাদ আমল থেকে আজ পর্যন্ত আমি কিন্তু সরকারের কোনো পার্থক্য খুঁজে পাই না, সরকারের মন মানসিকতার কোনো পার্থক্য খুঁজে পাই না। আপনি আইএসপি এর বিজ্ঞপ্তি বলেন, সরকারের প্রেস বিজ্ঞপ্তি বলেন, সবগুলি বিজ্ঞপ্তি নিয়ে আসলে এখানে ডেটটা চেঞ্জ করে দেন, আর কিছু করতে হবে না, সবই একই ভাষায় বিজ্ঞপ্তি দিচ্ছে, একই ভাষায় আত্মপক্ষ সমর্থন করছে। তো এইগুলো আমরা দেখছি, বাট এটা দেখার জন্য আমরা আসলে মানে আকাঙ্ক্ষা ছিল না আমাদের। এবারে পরিবর্তনটা আমরা অন্য কিছু ভেবেছিলাম, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। তাহলে জুলাই থেকে 1 জুলাই থেকে আরেক জুলাই আসলো, আকাঙ্ক্ষার পূরণ হলো না। আপনি বলছিলেন দায় তো কারো আছে, মানে কেউ তো শোক প্রকাশ করলো না। আমি যদি একটু দায়কে আরো একটু বিশ্লেষণ করতে চাই, যে আলোচনাগুলো আসছে বা যেগুলো আসলে ফ্যাক্ট, যে আমরা দেখলাম আওয়ামী লীগ বা ছাত্রলীগ গোপালগঞ্জের যারা, তারা অবশ্য সাধারণ গোপালগঞ্জবাসীর ব্যানারেই তারা এই কাজটি করলো, এবং তারা আসলে এনসিপির একটা সমাবেশ হবে, আপনি বলছিলেন তারা করতেই পারে, কিন্তু সেখানে হামলা চালালো। অতীতেও আমরা দেখেছি আওয়ামী লীগ এরকম বিরোধী দলের কোনো সমাবেশ করলে সেখানে একটা এই ধরনের তাদের তৎপরতা থাকে, বাধা দেওয়া, হামলা করা ইত্যাদি। আমরা এটা দেখলাম। আমরা দেখলাম এনসিপি কে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা জুলাই পদযাত্রা করছে, সেখানে মার্চ টু গোপালগঞ্জ করলো, মুজিববাদ মুর্দাবাদ স্লোগান গোপালগঞ্জের জন্য ডেডিকেট করে একরকম সেখানে গেল। আমরা দেখলাম গোয়েন্দা বাহিনী বা তারা আসলে সবাই, আমরা যদি সাধারণ মানুষ জানি, তারা না জানবার তো কোনো কারণ নাই, জেনে শুনে এইরকম একটা সহিংস পরিস্থিতি হতে দিল। এরকম নানান অ্যানালাইসিস আছে, আপনাদের কাছ থেকে শুনি, সেই বিষয়গুলো আরো স্পষ্ট হই। আপনাকে যদি এখানে জিজ্ঞাসা করি, যদি দায় আমি খণ্ডন বলি যে কার কতটা দায়, 10-এ আপনি কাকে কতটা দায় দেবেন? 10-এ আমার বিবেচনায় মানে সরকারকে, গোয়েন্দা বাহিনীকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে, এনসিপি কে, আওয়ামী লীগকে? দেখেন আমি কিন্তু এনসিপি আর সরকারকে খুব বেশি একটা আলাদা করে দেখি না। আমার কেন যেন মনে হয় এনসিপি যা কিছু করে সরকারের ইঙ্গিতেই করে, এটা আমার মনে হয়। এবং আমি এনসিপি কে আসলে একটা সরকারি দলই মনে করি। কয়েকদিন আগে আমি দেখেছিলাম একজন উপদেষ্টা ভদ্রমহিলা, ওই রিজওয়ানা হাসান, উনি কিন্তু বলেছিলেন এই কাজে সরকারি দলের কোনো দায় নাই, মানে সরকারি একটা দল আছে। হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু বলেছিলেন। তো ওই সরকারি দল আসলে এনসিপি ভাই, এটা যে যাই বলুক এটা সবাই জানে, সবাই মানে। কারণ সরকারি একটা এনসিপির একটা পার্টি একটা মিটিং করতে যাবে, যাই জন্য এখন নিবন্ধন হয় নাই, তাদের নিবন্ধনের প্রাথমিক আবেদনপত্র বাতিল হয়ে গেছে, এবং তাদেরকে বলছে আরো এই শর্ত পূরণ করতে হবে। মানে নিবন্ধন কিভাবে করতে হয় তাও জানে না, নিবন্ধনের আবেদনপত্র বাতিল হয়ে গেছে রে ভাই, তাদের আরো কতগুলো শর্ত করতে বলছে। এরকম একটা দল মিটিং, আজকে দেখলাম যে ফরিদপুর না কোথাও যেন গিয়েছে,
যেভাবে পুলিশ বাহিনী, যেভাবে আর্মি তাদেরকে একদম মানে আপনার এসকর্ট দিয়ে নিয়ে যাচ্ছে আগে পিছে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো মন্ত্রী এভাবে যায় কখনো কোথাও, একটা অনিবন্ধিত দল, তাই না? আচ্ছা, এবং সেটাও বড় কথা না, বড় কথা হলো তাদের যে কথাবার্তাগুলো আমার কাছে মনে হয় না যে খুব ভদ্র কথাবার্তা তারা বলে। আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ কোনো একটা প্রোগ্রামে, মাদারীপুর কি নাম শিওর না, কোনো একটা প্রোগ্রাম উনি বলছেন যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি। তার মানে কি ওনাদের অর্জনটা কি এটা কিন্তু উনি বলে দিলেন। আসলে এইটুকু বলার জন্য ওরা ওখানে গিয়েছিল, যেন পরে বলতে পারে যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ উনি বলে এসেছেন। দেখেন এনসিপির সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে। এনসিপি ছোটদের দল, ভালো, আমি ওদেরকে পছন্দ করি, কিন্তু আমি এই দলটাকে নিয়ে অনেক কিছু আশা করেছিলাম। আমি ভেবেছিলাম এই দলটা আমাদের একটা তৃতীয় একটা দলের যে আকাঙ্ক্ষা আমাদের সাধারণ মানুষের মধ্যে যেটা ছিল চাহিদা, সেই চাহিদাটা তারা পূরণ করবে। আনফর্চুনেটলি তারা পারে নাই। তারপরে এই দলের অনেক লিডারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি তাদেরকে পার্সোনালি পছন্দ করি এই কারণে যে এই বয়সে তারা তো অনেক সাহসের পরিচয় দিয়েছে এবং তারা অনেক বড় বড় কাজ যেটা নাকি বড়রা করতে পারে না তারা সেটা করেছে। কিন্তু তারা, আমি একটা বেসিক কথা বলি, তারা একটা বড় কাজ এবং অনেক নাটক আছে, তারপরে আমি বলবো তারা কাজটা তো করেছে। তারা কিন্তু গণচাঁদার জন্য একটা নিয়ম করেছে, একটা ওয়েবসাইট করেছে, এটা পাবলিক করে দিয়েছে যে আমি এখানে গণচাঁদা নিচ্ছি। আমি যদি এখন বিএনপিকে 5 টাকা দিতে চাই, আমার কিন্তু দেওয়ার কোনো ওয়ে নাই। মানে বিএনপির সাধারণ মানুষের চাঁদা কিন্তু নেয় না, বিএনপি খালি বড় লোকের চাঁদা নেয়, এই পার্টিটা ছোটদের চাঁদাও নেয়। এগুলি ভালো, এগুলি বেসিক পরিবর্তন, আমি তাদেরকে পছন্দ করি। কিন্তু এদের কথাবার্তা না লাগামহীন, যে সমস্ত কথা তারা বলে এই কথার ওজনও বোঝে না, এই কথার আফটার ইফেক্টও তারা কতটুকু সামাল দিতে পারবে সেটা বোঝে না। আপনি আমাকে বলেন, আপনি যে কথাটা বললেন শুরুতে, সারা দেশে হলো জুলাই পদযাত্রা, গোপালগঞ্জের জন্য মার্চ টু গোপালগঞ্জ হয়, এর মধ্যে এক ধরনের কিন্তু আপনার এটা কি বলবো আমি, আপনার এক ধরনের উস্কানি আছে বলে আমি মনে করি। ওখানে তারা গেল, যে তারা মুজিববাদ মুর্দাবাদ বললো। মিটিং শেষ হওয়ার পরে, মিটিং এর চেহারা যদি দেখেন আপনি, আমি ওই সময় একটা লাইভ দেখছিলাম, মিটিং এর সামনে 10 জন লোক ছিল কিনা সন্দেহ, খালি মঞ্চ তারা ছিল একা একাই কথা বলছে, নিজেরা বলছে, নিজেরা শুনছে, হয়তো ক্যামেরার জন্য বলছে। তো বলছে শেষ হয়ে যাওয়ার পর এই হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ। যতক্ষণ মিটিং চলছে ততক্ষণ কোন অ্যাটাক হয়েছে? হয় নাই তো। আচ্ছা, এখন আপনি মুজিববাদ মুর্দাবাদ কথাটা বললেন কোথায়? এনসিপির একটা সমস্যা দেখবেন আপনি, আপনি হাসিনার সমালোচনা করেন, আমার কোনো সমস্যা নাই, কারণ হাসিনা তো আসলেই চোখের সামনে আমরা দেখেছি যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন উনি, কিন্তু সত্য, কাজে এতে খুব থাকতেই পারে। কিন্তু আপনি যখন মুজিববাদের কথা বলছেন, বঙ্গবন্ধু মারা গেছে 75 সালে, এদের জন্ম হয় না 75 সালে, জন্ম হয় নাই। তখন তারা উনি কেমন ভাবে দেশ চালিয়েছেন সেটা কোথায় জেনেছে? কোনো না কোনো বই দেখে জেনেছে, কোনো কোনো ইতিহাস পড়ে জেনেছে। সেই ইতিহাসটা কার লেখা? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে 3 ভাবে। একটা লেখছে, আপনি জানেন, গোলাম আজমের একটা বই আছে সোনার বাংলা নামে আছে, ওনারাও এক ধরনের ইতিহাস লিখেছেন। আপনি আওয়ামীর যারা বুদ্ধিজীবী আছে তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন, বিএনপি মধ্যে বুদ্ধিজীবীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন, বামপন্থীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন। এই যে বাচ্চা ছেলেরা, তারা কার ইতিহাসটা পড়েছে? কার লেখা ইতিহাস পড়েছে? তারা কি যখন ছিল, কেউ তো ছিল না। তাহলে তারা কি করে বুঝলো ওই সময় কোন বাস্তবতায় কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তারা বঙ্গবন্ধুর সমালোচনা করতে চায়, করুক, পৃথিবীর কোন ব্যক্তির সমালোচনা ঊর্ধ্বে না। আমরা বলি একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যেহেতু উনি আমাদের নবী, উনাকে আমরা সমালোচনার ঊর্ধ্বে রাখি। উনি ছাড়া আপনি সবাই সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নেই রে ভাই, কিন্তু সেই সমালোচনাটা তো আপনার জানলেন কোত্থেকে? আচ্ছা, জানলেন কোত্থেকে জায়গায় আমি আরেকটু প্রশ্ন করতে চাই যে আমরা এই হাসনাত আব্দুল্লাহকে দেখেছি, সার্জিস আলম তো ছাত্রলীগই করতেন এবং তখন তো বঙ্গবন্ধুর আগের অবদান আগেই ছিল, সেটা জেনে শুনেই ছাত্রলীগ করতেন সার্জিস আলম। তাদের যে তখনকার বক্তব্য আবেগ তাড়িত, মানে বঙ্গবন্ধুর কথা বলতে একদম খুব আবেগে ভেঙে পড়ছেন, আমার বঙ্গবন্ধু করে বারবার বলছেন। একটা বক্তৃতাও দেখা যায় সার্জিস আলম, সেটাও এখন ভাইরাল। বা হাসনাত আব্দুল্লাহর অনেকগুলো পোস্ট গণমাধ্যমে লেখা, বঙ্গবন্ধুকে নিয়ে তিনি লিখছেন, জাতির জনক সম্বোধন করে তিনি লিখছেন। মানে তখনকার জানার সাথে এখনকার জানার পার্থক্য হয়ে গেল কি করে? বই চেঞ্জ করে, এটা হলো ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি, জাস্ট হিপোক্রেসি। এটা
আগে হয় কোনো লোভে করেছেন অথবা ভয়ে করেছেন, এখনো তো লোভে করছেন। সেটা অর্থের লোভ হতে পারে, ক্ষমতার লোভ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এগুলো হিপোক্রেসি। আপনি বলবেন তখন তো পেদা নির্ভয়ে সবাই করতো, আপনিও করতেন, আমিও করতাম। হ্যাঁ, আমরা অনেক কিছু করি, আমরা অনেক কিছু সমঝে চলি, কিন্তু আমি এমন কিছু বলবো না যা নাকি আমি পরে জাস্টিফাই করতে পারবো না। আপনি দেশে যখন ছিলেন তখন আপনি আমাকে দেখেছেন ভাই, আমি কিন্তু দেশে হাসিনার আমলে, হাসিনা সরকারের আমলে বসে আমি তো হাসিনার সমালোচনা করেছি, আমার মতো করে করেছি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। কিন্তু সেই কথা ধরে আপনি একজন মানে পেশাজীবী মানুষ, আপনাকে এই পেশায় কাজ করতে হয়, আপনার হয়তো পেশাগত বাধ্যবাধকতা বা পেশাগত ভাবে আপনার উপর চাপ থাকতে পারে। তারা তো ছাত্র, তাদের মানে এই বিষয়টা তো তাদেরকে কেউ বলতে বাধ্য করতে পারে না। লোভ অথবা ভয় তাদেরকে পীড়িত করেছে। লোভে মানুষ পীড়িত হয়, কিন্তু এই দুইটার যে কোনো একটা তারা করেছে। কিন্তু আমি যে কথাটা বলছিলাম আপনাকে, মুজিববাদের কথা, দেখুন আপনি বাংলাদেশ গভর্নমেন্টের যত পুরনো নথি আপনি আনেন, পারলে নিয়ে আসেন, কোন নথিতে আপনি মুজিববাদ শব্দটা বের করতে পারবেন না। মুজিববাদ নামে কোনো বাদ বাংলাদেশে কখনো এক্সিস্টই করে নাই। বঙ্গবন্ধু যখন বাকশাল করেছেন তখন উনি মুজিববাদের কথাটা বলেন নাই, অফিসিয়ালি কেউ বলে নাই। মুজিববাদ শব্দটা জাসদ বলতো। জাসদ কি অথরিটি? জাসদ তো অথরিটি না। এখন জাসদ যেরকম অথরিটি ছাড়াই মুজিববাদ বলতো, এরাও সেরকম ভাবে বলে। তাহলে আমরা ধারণা করতে পারি যে ওনারা যে মুজিববাদের কথা বলে, মানে যে বই পড়ে বলে, সেই বইটা জাসদ অথবা ওই লাইনের কেউ একজন লিখছে, ওইটা পড়ে তারা মানে এগুলি বলে। ভাই একটা কথা বলা হয়, প্রবাদ আছে একটা, সেটা হলো এক বইয়ের পাঠক সম্প্রদায় খুব সাবধান থাকতে হয়। একটা বই পড়ছে তার সম্বন্ধে সাবধান থাকবেন। এদের সম্পর্কে তো সাবধান হওয়ার সময় পাচ্ছি না, চট করে বলে বসলাম মুজিববাদ মুর্দাবাদ আমি বলেছি। আচ্ছা বলেছেন, মানলাম, হাসনাত সাহেবের খুব সাহস, ওনার সাহস কিন্তু আমাকে মুগ্ধ করে। আমি দেখেছি উনি অসম্ভব সাহস রেখেছিলেন। কিন্তু হাসনাত সাহেবকে আমি জিজ্ঞাসা করি, আপনি এই যে বিপুল সাহস প্রয়োগ করে মুজিববাদ মুর্দাবাদ বললেন, এতে আপনি অর্জনটা কি করলেন? এতে আপনি কি এমন অর্জন করলেন যাতে দেশ 10 মিনিট, 100 বছর বাদ দেন, 10 মিনিট এগিয়ে গেল? আপনি কি অর্জন করেছেন বলেন তো আমাকে? আপনি কিচ্ছু অর্জন করেন নাই। আমি একটা কথা বলেছিলাম, নেতাদের সাথে আপনার কথা বলা হয়, ব্যক্তিগতভাবে আপনি কথা বলেন, পছন্দের জায়গাও আছে। আপনি কি তাদের কাছ থেকে বুঝতে চেয়েছেন কখনো যে তারা আসলে মুজিববাদ বলতে তারা আসলে কি বোঝেন? মানে আমি যদি একদম উইকিপিডিয়াতে দেখি, সেখানে মুজিববাদ হলো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চর্চিত প্রচারিত রাজনৈতিক দর্শন, চিন্তাধারা ও মূল্যবোধের সমষ্টি। শেখ মুজিবের রাজনৈতিক দর্শনের মূল 4 নীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এরকম, মানে আমি উইকিপিডিয়ার কথা বলছি। তারা আসলে মুজিববাদ বলতে কি বোঝেন বা বোঝান? এটা তারা যেটা বুঝে, এবং আমার সঙ্গে দুইজন আলাপ হয়েছে, তারা যেটা বুঝাইছে এই কথাটাই বুঝাইছে, ওইটা আবার আমি বুঝি নাই। তারা যেটা আমাকে বুঝাইছে এটা আমি বুঝি নাই। ভাই মুজিববাদ জিনিসটা কি? এত সহজ একটা বাদ বানাই দেওয়া? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল ব্যক্তিত্ব ছিলেন, তার মানে উনি একটা বাদ তৈরি করবেন, মুজিববাদ, মার্ক্সবাদ, ওরকম একটা পুঁজিবাদ, হ্যাঁ এরকম একটা বাদ উনি তো তৈরি করে ফেলাবেন না। উনি ওই মাপের মানুষও ছিলেন না। মুজিববাদ নামে একটা বই লেখা হয়েছিল, সেই বইটা লিখছিলেন খন্দকার মোহাম্মদ ইলিয়াস নামে এক ভদ্রলোক। সেই বইটা আনফরচুনেটলি অথবা ফরচুনেটলি আমার কাছে দীর্ঘদিন ছিল। পরে এটা আমি শেষ ধরে বিক্রি করে দেওয়াটা মনে করছি এটা লাভজনক হবে, কারণ আমার রাখার জায়গা ছিল না। বইয়ের সংখ্যা বাড়তে বাড়তে এটা ঢাউস বই, অনেক ঢাউস, এত মোটা একটা বই ছিল। সেটা কিছু ছিল না রে ভাই, ওটা কোনো পড়ার মতো কোনো বই না। উনি যদি কি লেখছেন তাও জানি না। পরে বেরিয়ে অনেক আওয়ামী লীগের লোকের সাথে আলাপ করছিলাম যে এই বইটা একটা আছে, উনি বলছিলেন এই বইটা নিয়ে নাকি উনি বঙ্গবন্ধুর কাছে গেছিলেন। বঙ্গবন্ধু 2-1 পৃষ্ঠা উল্টে লেখছে, তুমি কি লেখছো? শেষ, ওই বই শেষ। ওই বইটা আওয়ামী লীগ কখনো আনুষ্ঠানিকভাবে ওই বইটাকে স্বীকৃতিও দেয় নাই। তাহলে মুজিববাদ কোথেকে আসলো রে ভাই? যে বাদ নাই, যার জন্মই হয় নাই, তাকে মুর্দাবাদ বলে কি অর্জন করে আমি বুঝতে পারলাম। তারপরেও আপনি বলছেন যেমন যে জাসদের সময় উচ্চারিত হতো, মানে জাসদ একটা সময় উচ্চারণ করতো, মুজিববাদ আনুষ্ঠানিক কিছু নাই। জিয়াবাদ জিনিসটা কি? এটা তো আমি প্রথম শুনলাম নাসিরউদ্দিন পাটোয়ারির মুখে। তিনি বললেন মুজিববাদ, জিয়াবাদ কোনো কিছু ঠাই হবে না বাংলাদেশে। এটাও কি বুঝতে পারেন জিয়াবাদ কি? তাহলে পাটোয়ারিবাদ থাকবে না? হয়তো ভবিষ্যতে আসবে। উনি বলতে চেয়েছিলেন যে না, মুজিববাদ জিয়াবাদ থাকবে না, পাটোয়ারিবাদ থাকবে, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের বাদ। তো শুনেন ভাই, এই বাদ বুধ এভাবে হয় না। বাদ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, তারা এগুলি বলে। এগুলো সুইপিং কমেন্ট আমি মনে করি। এগুলো রাজনীতির ইতিহাসে যারা রাজনীতির চর্চা করেন, রাজনীতি নিয়ে গবেষণা করেন,
যারা নাকি পলিটিক্যাল সায়েন্স পড়েন অথবা পড়ান, তাদের কাছে এগুলো হাসির একটা মানে শব্দ। ভাই বাদ আমরা কি পুঁজিবাদ বলি, বলি তো পুঁজিবাদ, অথবা মনে করেন আমরা মার্ক্সবাদ বলি, লেনিনবাদ, এগুলো আমরা বলি তো, মাওবাদ বলি, বলি তো। সেইগুলির সঙ্গে যদি আপনি তুলনা করেন, তো এগুলি তো কোনো অর্থহীন। জিয়া কখনো বলছে এটা আমার বাদ? বলছে? জিয়া কোনোদিন বলছেন? বলেন নাই তো। এর সাথে কোনোদিন বলছেন এটা আমার বাদ? তো ওই বাদ বাদ দেওয়াই কি, যে বাদের জন্মই হয় নাই তাকে আপনি মারবেন কিভাবে রে ভাই? তাকে মুর্দাবাদ বলতেছেন আপনি। তো এইগুলো হলো জানেন, এইগুলো হলো ছেলে মানুষই। ওই আমার বাচ্চা মাঝে মাঝে আমাকে বলে, বাবা তুমি কিছু বুঝো না। আমার বাচ্চা কিন্তু ছোট থেকে বলো, যখন 8-9 বছর বয়স, তখনই বলতো, বাবা তুমি কিন্তু তুমি বুঝো না, তুমি পারবা না, এটা তুমি পারবা, দাও আমি করে দিই। তা আমি তাকে দিতাম আগ্রহ নিয়ে। ওই যখন বলতো তুমি কিছু বোঝো না, তখন আমি কিন্তু হাসতাম, খুশি হইতাম, আমি কিন্তু অপমানিত হইতাম না। বাচ্চা বলছে ঠিক আছে, আমি তো আসলেই বুঝি না, ও বুঝে, ও মনে করছে ও বুঝে, আমি কিছু বুঝি না। এখন এদের কথা শুনে আমাদের না ওরকম হাসতে ইচ্ছে করে, যে ও সরা সব বুঝে, আমরা কিচ্ছু বুঝি না। সবাইকে বোঝানোর চেষ্টা কেন করছেন আপনি? এটা তো আপনার কাজ না। আপনি 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 এনসিপির যে পলিটিক্যাল লিডার যারা আছেন, যারা কথা বলেন, তাদের কথাগুলো আপনি শুনে দেখেন। তারা মানে 3 মিনিটের একটা বক্তৃতা দিতে পারবে না, যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে আওয়ামী লীগকে গালি না দিবে। পারবে না, তারা 3 মিনিট বলতে পারবে না। ভাই তোমরা তো দেশ শাসন করতে চাও, আমরা তো তোমাদেরকে দেশের শাসনভার তোমাদের পরিচালনা করতে বলি। তুমি সামনের কথা বলো, তুমি স্বপ্নের কথা বলো। তুমি ওদেরকে গালাগালি, মৃত লোককে গালাগালি করছো কেন? বিতাড়িত লোককে গালাগালি করছো কেন? ওরা যে খারাপ ছিল কি ছিল না, এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে? শেখ হাসিনা কতটুকু খারাপ ছিল কি ছিল না, এটা কি হাসনাত আব্দুল্লাহর কাছে শুনে আমাকে বুঝতে হবে? হাসনাত আব্দুল্লাহ যখন শেখ হাসিনার প্রশংসা করতেন, সার্জিৎ যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুখ দিয়ে থুতু ছিটাইতেন, তখন আমি মাসুদ কামালকে শেখ হাসিনার সমালোচনা করতাম। কাজে শেখ হাসিনার সমালোচনা তোমার কাছ থেকে আবার শুনতে হবে না। তুমি আগামীর কথা বলো। আমরা যারা বুড়া টোরা আছি, আমরা পুরানের কথা বলবো, তোমরা ইয়াং, তোমরা আগামীর কথা বলো আমাদেরকে। পারে না। তাদের কথা নিয়ে আরেকটু কথা বলবো, কিন্তু ওই যে দায়ের যে আমি একটা হিসাব বুঝতে চাইছিলাম, সেটা কি একটু বলবেন? আমি বলছি। আপনি দেখেন, আমাকে একজন বলতেছিল যে একটু আগে আমিও বললাম যে গোপালগঞ্জ কি বাংলাদেশের সীমানার বাইরের কোনো দেশ? বাইরের দেশ না। এখানে যেতে হলে আমার ভিসা লাগবে কেন? লাগবে না, আমি এখানে যে কোনো জায়গায় যেতে পারি। এটা হলো থিওরিটিক্যাল কথা। আচ্ছা বলেন, আপনি যদি আপনার পরিবার পরিজন নিয়ে কক্সবাজার যেতে চান, তাহলে আপনি যে প্রিপারেশন নিয়ে যাবেন, সেই একই প্রিপারেশন নিয়ে কি আপনি খাগড়াছড়ি যাবেন? যাবেন না তো। আপনি কি বান্দরবান যাবেন একই প্রিপারেশন নিয়ে? যাবেন না। আচ্ছা ওই এলাকাগুলিতে যেতে আপনাকে রাস্তার মাঝখানে আর্মিরা থামায় না? থামায় কেন? আপনি বলতে পারবেন ভাই আপনি এখানে থামাচ্ছেন কোন, কক্সবাজার তো আমাকে থামান না। আমি কি তাহলে এটা বাংলাদেশের পার্ট না? হ্যাঁ বাংলাদেশের পার্ট। তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। আপনি মানে শীতকালে যেভাবে বেরোবেন, গ্রীষ্মকালে বেরোতে গেলে আপনাকে ছাতিটা নিয়ে বেরোতে হবে। আমি বলবেন আমি একই দেশে আছি, কেন আমি ছাতি নিয়ে বেরোবো এখন? আমি তো ডিসেম্বর মাসে ছাতি নিয়ে বেরোই নেই। এগুলো আপনি বলতে পারেন, গর্তমি করতে পারেন, গর্তমি করেন, তা ভিজে যাবেন আপনি। তো এখানে কি জিনিসটা হচ্ছে, এখানে যে আপনাকে বুঝতে হবে গোপালগঞ্জের মানুষের সেন্টিমেন্টটা কি। গোপালগঞ্জের এখন যারা জীবিত মানুষ আছে, যত জীবিত মানুষ গোপালগঞ্জের আছে, তারা জন্ম হওয়ার পর থেকে আজকে পর্যন্ত বঙ্গবন্ধুকে কিভাবে দেখে, সেভাবে দেখার ক্ষমতা কি আপনাদের আছে? তাও তো নাই। এখন জায়গা ভেদে কেন দুই কারণ হয়, আরেকটা এক্সাম্পল দিই আপনাকে। দেখেন কিছু স্টুডেন্ট যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস ঢাকায় টাটকারে যেটা আছে, আগুন দিয়ে পুড়িয়ে দিল, কিন্তু আপনি খেয়াল আছে, আগুন দিয়ে পুড়িয়ে দিল। কিছু হয়েছে? কিছু হয় নাই, পুরো অফিস আগুন দিয়ে পুড়ে গেল। যথাসময়ে ফায়ার ব্রিগেডের লোক আসলো না, পুড়তে দেওয়া হলো। এই জাতীয় পার্টির রংপুরে জিএম কাদেরের বাড়ির সামনে কিছু ভাঙচুর হলো, একটা মোটর সাইকেল পোড়ানো হলো। ওখানের প্রতিক্রিয়া আর এখানের প্রতিক্রিয়া কি সমান ছিল? ছিল না তো। ওখানে তো এদেরকে যে আর্মির কাছে মাপ চাইতে হইলো, ওদেরকে আর্মি বললো, থ্রেট করলো, এই সার্জিসকে বলছে যে আর কোন রকম মব আমরা সহ্য করবো না। একই কাজ, আগুন তো এটা বরং ছোট আগুন ছিল, ছোট আগুনের তাপ সহ্য করতে পারলেন না কেন? কারণ এটা রংপুর ছিল।
এই পার্থক্যটা আপনারা বুঝেন না। এই পার্থক্যটা যদি না বুঝেন তাহলে তো বলবো আপনারা বাংলাদেশে বসবাস করেন না। তো আপনি যদি আশা করেন যে আপনি ওখানে যাবেন, যা ওখানে মুজিববাদ মুর্দাবাদ বলবেন, সব জেলার জন্য বলবেন জুলাই মার্চ, আর এখানে বলবেন জুলাই পদযাত্রা, আর এখানে বলবেন রোড টু মার্চ টু গোপালগঞ্জ বলবেন, আর আপনি আশা করবেন এটা বলার জন্য গোপালগঞ্জে মানুষ সারি ধরে দাঁড়ায় থাকবে, এক পাশে থাকবে নারীরা, এক পাশে থাকবে পুরুষরা, সবার হাতে ফুলের মালা আপনাদের গলায় দিবে, এটা যদি আপনি প্রত্যাশা করেন তাহলে তো আপনি ভাই মূর্খের স্বর্গে বাস করতেছেন। তো তার কি আশা করে গেছিল ওখানে? কোথাও যখন যায় তারা যখন বক্তৃতা দিতে উঠে মঞ্চের সামনে 10,000 20,000 লোক থাকে, এখানে তো 10 জন লোক ছিল না। পার্থক্যটা বুঝেন না? সেখানে দাঁড়াইয়া আপনি যখন বলেন যে মুজিববাদ মুর্দাবাদ, আমার কানে সেটা ঠেকে ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন। আপনি ইনভাইট করতেছেন যে তোমরা এসে আমাদেরকে মারো না কেন, তোমরা এসে আমাদেরকে ধাওয়াত দাও না কেন, কারণ এই ধাওয়াটা আমার জন্য প্রয়োজন। তারা এই ধাওয়াটা পাওয়ার জন্য, আমি যদি বলি ওখানে গিয়েছেন, দেখেন লাভ হয়েছে কার? আমি একটু আগে বলেছিলাম ক্ষতি হয়েছে কার? ক্ষতি হয়েছে গোপালগঞ্জের বাসীর। লাভ হয়েছে কার জানেন? লাভ হয়েছে দুটা গোষ্ঠীর। একটা গোষ্ঠী হলো আওয়ামী লীগের যে সমস্ত করাপ্ট লিডার দেশের বাইরে অবস্থান করছেন বিপুল অর্থ নিয়ে, নানাভাবে অর্থ নিয়ে বাইরে এখন তারা অবস্থান করছেন, আরামে এসে দিন কাটাতেছেন, তাদের লাভ হয়েছে। তারা ওখানে বসে গোফে তেল দিচ্ছে, এই তো আমাদের যাওয়ার সময় হলো বলে গোপালগঞ্জ থেকে প্রতিরোধের এই শুরু হইলো, সারা দেশে এটা এখন হবে, তারা এগুলো ভাবছে এবং পরস্পরের গা চুলকাচ্ছে, এই দেখছো কি আনন্দ, কি আনন্দ। ওদের লাভ হয়েছে, ওখানে বসে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আরে ভাই এখানে চুরি করে গেছে, চুরি করে, তুই কি চোর বেটা, তুই এখান থেকে বসে বসে এখানে আমাদেরকে জ্ঞান দিয়ে আসছে আওয়ামী লীগকে কি করতে হবে, তোর কথা অনুযায়ী আমরা চলবো নাকি। এদের লাভ হয়েছে। আর লাভ হয়েছে কার? যারা বাংলাদেশে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়, যারা বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তাদের লাভ হয়েছে। আপনার মনে আছে পাটগ্রামে একটা ঘটনা ঘটেছিল? পাটগ্রামে ঘটনা ঘটার পরের দিন ওখানে লালমনিরহাটে জামাতের আমির গিয়েছিলেন। জামাতের আমিরকে জিজ্ঞাসা করা হয়েছে, জামাতের আমির কি জবাব দিয়েছেন? এই পাটগ্রামে যে ঘটনা ঘটলো এরপর কিসের নির্বাচন? এখন বলা আরো সহজ হয়ে গেল, গোপালগঞ্জে যা ঘটলো এরপর কিসের নির্বাচন বলবে। বলেছেন, আমি দেখছিলাম যে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ জামাত নেতা, তিনি বলছেন গোপালগঞ্জে এই হামলা প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য প্রস্তুত হয় নাই। আর এক মাসুদ, হান্নান মাসুদ, মানে আপনারই সব একই নামীয় হান্নান মাসুদ, তিনি বলছেন এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্টকেও। একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন, মানে বলেছেন এই কথাগুলো। ঠিক আছে, এগুলো ঠিক আছে, আমি তাই বলছি এই কথাগুলি। এখন এই কথাগুলি জোরে সরে বলার জন্যই কিন্তু আমি যদি বলি, যদি আমি তর্কের খাতিরে বলি যে এটা ঘটানো হয়েছে, আপনি কিভাবে বলবেন? দেখেন আরেকটা কথা প্রায় বলা হচ্ছে, দেখবেন আরেকটা আওয়াজ তুলছে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। এখন গোপালগঞ্জে কি এনসিপি অথবা জামাত যে লেভেল প্লেইং ফিল্ড পাবেন? পাবেন না তো। বলবেন এই দেখো গোপালগঞ্জে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, অতএব আমি নির্বাচন করবো না, বলে দিল। এখন গোপালগঞ্জে কেন লেভেল প্লেইং ফিল্ড আপনি করতে পারলেন না, সেটাও কথা। এটা হলো সরকারের ব্যর্থতা। সরকার কি করেছে দেখেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো একটা বড় দলের নির্বাচনে অংশগ্রহণটা বন্ধ করে রেখেছে, যেহেতু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চলবে না, অতএব তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, এটা যে রিয়েলিটি। তো সেটা আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, যারা আওয়ামী লীগকে ভোট দেন, তাদের সংখ্যা কত? যে বছর আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পাইছে, আমি যদি সঠিক নির্বাচন ধরি 91 থেকে, যে বছর সবচেয়ে কম ভোট পেয়েছে 2001 সালে, সবচেয়ে কম ভোট পেয়েছে, সেই বছরও তারা ভোট পেয়েছে 2,23,000 ভোট, সরি 2,23,00,000 ভোট, 2,23,00,000 ভোট তারা সেই বছরে ভোট পেয়েছে। ধরলাম তারপরে 15 বছর অনেক ক্ষতি হয়েছে, আওয়ামী লীগের অনেক সমর্থক বাড়িয়ে গেছে, তারপরে যদি আপনি অর্ধেকও ফালাই দেন, তাও তো 1 কোটি লোক আওয়ামী লীগকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, বাসে তো। এখন আওয়ামী লীগকে আপনি ডক্টর ইউনূস নির্বাহী আদেশে কার্যক্রম স্থগিত করে দিয়েছেন, তাহলে আওয়ামী লীগের দ্বারা 1 কোটি লোক কি হয়েছে? 1 কোটি লোক কি কর্পূর যে আকাশে উঠে গেছে? কর্পূর তো না রে ভাই, এরা তো জলজন্ত মানুষ। এরা কই? এরা এই দেশে আছে। তো তাদের এই দেশে রেখে আপনি বলবেন যে আমি ওখানে তোমাদের কাছে যাব, তোমরা কেন ফুলের মালা নিয়ে আমাকে অভ্যর্থনা জানাও না? হবে ভাই,
এত সোজা। মানুষের বাস্তবতা বুঝতে হবে, মানুষের ইমোশন বুঝতে হবে। এই লোকগুলো তো রোবট না, মেশিন না, যে যখন যে মালিক যে টিপবে তার টিপাতে রেসপন্স করবে। এত রক্ত মাংসের মানুষ, তাদের তো আবেগ আছে। আচ্ছা বলেন, আপনি বঙ্গবন্ধুকে বলতেছেন মুজিববাদ মুর্দাবাদ। বঙ্গবন্ধু গত 15 বছরের শাসনের জন্য কি বঙ্গবন্ধু দায়ী? আপনি বঙ্গবন্ধুকে সমালোচনা করতে পারেন, আপনার আদর্শিক ভাবে সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নাই। কেউ যদি বঙ্গবন্ধুকে আদর্শিক বিবেচনায় ভালোবাসে, তাকে আপনি আপত্তি করবেন কেন? বঙ্গবন্ধুকে অনেকে ভালোবাসত, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আর আমাকে আপনি বলবেন তুমি হলে গিয়ে কি বলে স্বৈরাচারের দোষর, তুমি বলবা। আমি তো আওয়ামী লীগকে, আমি তো শেখ হাসিনার আওয়ামী লীগকে পছন্দ করি না, আমি জীবনে আওয়ামী লীগও করি নাই ভাই। কিন্তু আমি ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, আমি ওনাকে জাতির পিতা মনে করি। আপনি কি করবেন? আমার ভেতর থেকে মনটাকে বের করে দিবেন। এই যে আপনি বা আপনার মতো গোপালগঞ্জবাসী তো শুধু এরকম না, আপনি বা আপনার মতো আর এরকম অনেক মানুষ আছেন, যখন মুজিববাদ মুর্দাবাদ স্লোগানটি হয় তখন কি আপনারা আহত হন না? অবশ্যই আহত হই, আমি তো আহত হয়েছি। মুজিববাদ কিন্তু নাই, মুজিববাদ কিন্তু এক্সিস্ট করে না, কখনোই করতো না। তারপরেও আমি আহত হয়েছি এই কারণে, ওরা ওদের অজ্ঞতার কারণে তার মুজিববাদ বলেছে, কিন্তু ওদের ইন্টেনশনটা ছিল খারাপ। ওদের ইন্টেনশন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে ইনসাল্ট করা, অপমান করা, এটা ওদের ইন্টেনশন। এই ইন্টেনশনটা ছিল বলে ওরা কিন্তু বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নয়, এখন আমাদের সংবিধানে আছে, প্রত্যেকটা সরকারি কর্মচারীকে তার যেখানে বসবে তার পিছনে বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে। সংবিধানে এখনো আছে, এটা তো চেঞ্জ করেনি এখনো, সংবিধানে আছে। এই সংবিধান অনুযায়ী সরকার শপথ নিচ্ছে, নিয়ে এই জিনিসটা অমান্য করতেছে। সংবিধানে যতক্ষণ আছে আপনি চেঞ্জ করেন, পারলে চেঞ্জ করতে না পাইরা আপনি সেটাকে অমান্য করবেন দিনের পর দিন, এটা হতে পারে না। এই নাহিদ ইসলাম বলছে আমাদের সংবিধান বলে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, আমাদের সংবিধান বলে, এটা এখনো আছে। নাহিদ ইসলাম বলে আমি মানি না, যখন সে উপদেষ্টা ছিল তখন সে বলছে। একজন উপদেষ্টা, তুমি তো ভাই এই সংবিধানের আলোকে সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়ে তুমি তো উপদেষ্টা হয়েছো। এগুলি হিপোক্রেসি, এইগুলি তারা করেছে, সেটা অন্য হিসেবে, আমি ওই আলোচনা আমি যাচ্ছি না। কিন্তু আমি যদি গোপালগঞ্জে স্থির থাকি, এখানে তুমি এটা পারো না করতে, তুমি এটা পারো না। কিন্তু ওনারা এটা করবেন, এবং কেন করবেন আমি তো বলছি তো, এটা হলো দিস ওয়াজ অ্যান ইনভাইটেশন, যে তুমি আমাকে মারো, আমি তো ফিরাবো।